কমছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে আমরা সরকারি কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে নবম ও দশম গ্রেডে 131টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL। আমরা একটু BTCL এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আমরা একটু দেখব, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তারা তাদের যে পদ, সেটা হচ্ছে হিসাবরক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে 34টি পদে তারা লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, এবং বেতন স্কেল যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে গ্রেড 9 16,520 টাকা থেকে 41,745 টাকা পর্যন্ত। চাকরির ধরন হচ্ছে স্থায়ী, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে। আবেদনের শেষ সময় হচ্ছে 15 এপ্রিল থেকে শুরু করে 29 এপ্রিল পর্যন্ত। আমরা এরপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, যেটি আসলে ISPR হিসেবে আমরা জানি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করতে চাই যে ISPR এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে তারা কি চেয়েছে। আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মন্ত্রণালয়টি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এবং পদের নাম হচ্ছে সহকারী তথ্য অফিসার, এবং পদ সংখ্যা হচ্ছে 1টি, এবং এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, এবং বেতন স্কেল হচ্ছে সরকারি যে গ্রেড আছে সেই নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। তবে চাকরির ধরনটি হচ্ছে অস্থায়ী, এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। কর্মস্থল হচ্ছে যে কোনো স্থানে। বয়স হচ্ছে, আমরা যদি দেখি যেটি বয়সটি আসলে তারা বলে দিয়েছে 1 এপ্রিল 2025 তারিখে 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে, এবং আবেদন ফি তারা দিয়ে দিয়েছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 223 টাকা, যেটি অফেরতযোগ্য। আবেদন করার সাথে সাথে 72 ঘন্টার মধ্যে এই টাকাটা সেখানে পাঠাতে হবে, এবং আবেদন শুরু হয়ে গেছে 10 এপ্রিল থেকে, শেষ হবে হচ্ছে 10টা থেকে শুরু হয়েছে, এবং এই আবেদন শেষ হবে হচ্ছে 24 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। আমরা একটু বেসরকারি চাকরির দিকে নজর দিতে চাই। একটি বেসরকারি যে ব্যাংক রয়েছে, আল আরাফা ইসলামী ব্যাংক PLC প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে আল আরাফা ইসলামী ব্যাংক PLC তাদের ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, এবং পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত করে তারা বলেন। শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে স্নাতক সমমান, স্নাতকোত্তর MBA BBA, অর্থাৎ আপনি BBA MBA অনার্স কমপ্লিট করা থাকতে হবে। বেতন স্কেল হচ্ছে আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন আমরা যদি একটু দেখি সেটি ফুল টাইম একটি চাকরি, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। কর্মস্থলটি একটু দেখতে হবে, সেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট জোন। এই 3টি জোনের জন্য কিন্তু তারা ব্রাঞ্চ ম্যানেজার চেয়েছে, এবং আবেদনের নিয়ম হচ্ছে তারা আল আরাফা ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত দেখছি তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে কি চেয়েছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে শপআপ। তারা আসলে অপারেশনস ফাইন্যান্স স্পেশালিস্ট একজন চেয়েছে। পদ সংখ্যা তারা নির্ধারিত করে দেয়নি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা BBA অথবা অনার্স কমপ্লিট থাকতে হবে, এবং বেতন স্কেল যদি আমরা দেখি সেটি হচ্ছে আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম, এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন। অভিজ্ঞতা তারা 2 বছর দিয়েছে। নির্ধারিত তারা কোনো বয়স ঠিক করে দেয়নি। তো কর্মস্থল হচ্ছে ঢাকাতে, এবং আগ্রহী যারা রয়েছেন তারা শপআপের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারা একটি অনলাইন প্রতিষ্ঠান, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 30 এপ্রিল 2025। আমরা এবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকায় অবস্থিত যে ফিলিস্তিনি দূতাবাস রয়েছে, তারা একটি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস তারা তাদের পার্সোনাল সেক্রেটারি টু দ্য অ্যাম্বাসেডর PS পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে গত 2 সপ্তাহ আগে, এবং পদ সংখ্যা হচ্ছে 1জনকেই তারা নিবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেটির উপর আসলে স্নাতকোত্তর সম্পন্ন থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। বেতন স্কেল আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা তারা বলেছে 3 বছর থেকে 5 বছর পর্যন্ত অভিজ্ঞতা, এবং একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় কিন্তু দক্ষ থাকতে হবে। এবং আমরা বয়স যদি দেখি সেটা 30 থেকে 40 বছর পর্যন্ত। কর্মস্থল ঢাকাতেই, যে ঢাকায় যে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রয়েছে সেটি, এবং আবেদনের নিয়ম হচ্ছে ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 24 এপ্রিল 2025।
আমরা হচ্ছে এখন একটি উন্নয়ন সংস্থা নিয়ে আলোচনা করছি, যে ক্ষুদ্র ঋণকারী প্রতিষ্ঠান আশা রয়েছে, যে এনজিও রয়েছে, তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও আমরা একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে যে আশা তাদের যে পদ, সেটি এডুকেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ সংখ্যা হচ্ছে 8 জন। তারা 8 জন এডুকেশন অফিসার আসলে নেবেন, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, সমমান স্নাতকোত্তর, এবং বেতন স্কেল হচ্ছে 42,600 টাকা। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা প্রযোজ্য না, এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। কর্মস্থল বাংলাদেশে আসার যে কয়টি রয়েছে সেখানকার যে কোনো একটি স্থানে আসলে আপনার জায়গা জবের পড়তে আবেদনের নিয়ম হচ্ছে আসার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 22 এপ্রিল 2025। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখেন চাকরির বাজার। আপনারা নিশ্চয়ই জানেন চাকরির বাজারে প্রতি সপ্তাহে নিয়মিত একজন অতিথি থাকেন, যিনি আমাদেরকে কর্পোরেট বিভিন্ন টিভিতে থাকেন। আজ আমাদের সাথে যুক্ত আছেন শফিকুল আলম, যিনি প্রধান জার্নালি বিশ্লেষক IEEF এ। কথা বলবো তার সাথে। শফিকুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। শফিকুল ভাই, আপনার সাথে একটু জানতে চাই, সেটি হচ্ছে আমরা বরাবরের মতো রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা বলছি। আমরা বলছি যে আসলে বিভিন্ন জব সেক্টরগুলোতে আসলে অটোমেশন হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে এই যে অটোমেশন হওয়ার ফলে আমরা তো সবসময় কর্পোরেট জব নিয়ে কথা বলি, কিন্তু আমাদের একটা বড় জবের জায়গা হচ্ছে যারা আসলে শ্রমিক, যারা বিভিন্ন RMG সেক্টরে কাজ করছে, বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছে। তাদের আসলে এই জব মার্কেটের কি অবস্থা হতে পারে? তাদের জব কতটুকু ঝুঁকিতে থাকতে পারে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, নবায়নযোগ্য জ্বালানিতে যদি আমরা রূপান্তরের দিকে যাই, সেটা শিল্প কারখানায় হোক কিংবা আমাদের পুরো বিদ্যুৎ খাতেই হোক, এক্ষেত্রে আসলে চাকরি হারানোর সম্ভাবনাটা খুবই কম। বরং প্রতিটি ইন্ডাস্ট্রিতে যদি রুপটপ সোলার হয়, তাহলে প্রতিটা ইন্ডাস্ট্রিতে হয়তো 1 থেকে 2 জন লোক লাগবে এই রুপটপ সোলারটাকে মেনটেন করার জন্য। কিংবা যদি আমরা জ্বালানি দক্ষতা বৃদ্ধির কথাও বলি, সেক্ষেত্রেও চাকরি যাওয়ার সুযোগ সেরকম নেই। বরং এনার্জি এফিসিয়েন্সি এবং রুপটপ সোলার বা আমরা গ্রিড ইন্টিগ্রেটেড রিনিউয়েবল এনার্জির কথা যদি বলি, তাহলে এক্ষেত্রে চাকরি তৈরির সুযোগ রয়েছে। এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতেও কিছু কিছু চাকরির সুযোগ তৈরি হবে। যেমন ধরেন, যারা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করবে এই টেকনোলজিগুলোর এবং ক্রেডিট অ্যানালাইসিস, সেই চাকরির সুযোগ তৈরি হতে পারে। তবে একটা ভয় বা একটা শঙ্কা কাজ করে, আমরা দেখি বিভিন্ন সেমিনারে যখন অ্যাটেন্ড করি, গার্মেন্টস সেক্টর পার্টিকুলারলি, তাদের এখানে যারা কাজ করে তারা তো বেসিক্যালি লো স্কিল্ড বলা চলে, ওয়ার্কার আছে অনেক। তো তাদের মধ্যে একটা শঙ্কা হচ্ছে যে তাদের জব চলে যাবে কিনা, তারা কিছুটা ইনসিকিউর ফিল করে। আসলে তাদের জব যাওয়ার সেরকম সুযোগ নেই এই জন্য। বাট অটোমেশন হলে, ফিউচারে অটোমেশন হলে তাদের জবের কিছুটা জব হয়তো কমে যাবে। সেক্ষেত্রে একটা ট্রানজিশনের ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে একটা কোঅর্ডিনেটেড এবং ইনফর্মড ট্রানজিশন, যেখানে বাংলাদেশ গভর্নমেন্ট এবং এই সেক্টরের যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে নিয়ে যদি একটা প্রপার প্ল্যান করা হয়, তাহলে হয়তো যেটা হতে পারে, এই সেক্টরে যারা ওয়ার্কার আছে, যারা লো স্কিল, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করে, তাদের আপস্কিল করে অন্য জবে ফিউচারে যখন অটোমেশনটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে, সেটা হয়তো করা যেতে পারে। আমরা কিন্তু আসলে গার্মেন্টস ওয়ার্কারদের সাথে কথা বলছিলাম, যারা মালিক সংগঠন রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে বারবার বলছিলেন যে আসলে বিশেষ করে যারা ব্যবসায়িক সংগঠনগুলো রয়েছে, আমরা RMG সেক্টর সহ অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে, তারা বারবার বলছিলেন যে আসলে তারা সরকারের পক্ষ থেকে এই স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের হেল্প চেয়ে থাকেন, সাহায্য চেয়ে থাকেন, বাজেটে তারা একটা বড় বাজেটের জন্য চেয়ে থাকেন, কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে এই কোলাবোরেশনটা হচ্ছে না। সেক্ষেত্রে আসলে কি করণীয়? এটা অ্যাকচুয়ালি আলোচনা করতে হবে, আরও বসতে হবে গভর্নমেন্টের সাথে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের স্কিলস ডেভেলপমেন্টের প্রজেক্টগুলো কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সিগুলো করছে। GIZ যেমন রয়েছে, তাদের নিউ প্রোগ্রাম একটা এনার্জি এফিসিয়েন্সি এবং রিনিউয়েবল এনার্জি, তার স্কিলস ডেভেলপমেন্টের জন্য তারা একটি প্রজেক্টই নিয়েছে 3 বছরের জন্য। সো এই ধরনের ডেভেলপমেন্ট এজেন্সিগুলো অলরেডি কাজ করছে, তাদের সাথে গভর্নমেন্ট এবং অ্যাসোসিয়েশন, আমি জানি যে GIZ এবং এই ধরনের এজেন্সি যারা আছে তারা অলরেডি BGMEA, BTMA এদের সাথে কাজ করছে। সো এই কোলাবোরেশনটা আরেকটু বাড়ানো, যাতে স্কিলস ডেভেলপমেন্টটা রাইট লোকজন যারা, মানে যাদের প্রয়োজন, তাদের সেই ডেভেলপমেন্টটা করা সম্ভব হয়। এর পাশাপাশি গভর্নমেন্টও কিছু প্রজেক্ট নিতে পারে। ফর এক্সাম্পল, বিভিন্ন টেকনিক্যাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর আন্ডারে বিভিন্ন প্রজেক্ট তারা নিতে পারে। ইভেন BGMEA, তাদেরও তো একটা ইনস্টিটিউট আছে এখন, আমরা জানি। সো এটা সম্ভব। শফিক ভাই, আসলে যারা RMG সেক্টর সহ অন্যান্য সেক্টরে রয়েছেন, তারা একটি কথা বারবার বলছিলেন যে আসলে তারা তো সারা জীবন এই চাকরিটাই করে আসছে, এবং আমরাও বিভিন্ন স্ট্যাটিস্টিকে দেখলাম যে আসলে এই যে চাকরি যাওয়ার যে ভয়টা, সেটা আসলে স্পেসিফিক
নারী যদি আমরা বলে থাকি, নারীদের চাকরিটা খুব বেশি পরিমাণে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে। একই সাথে যারা বয়স্ক তারা তো আসলে তাদের 15 বছর 20 বছর 30 বছর এই জায়গাটাতেই চাকরি করছে। তো হুট করে যখন তাদের চাকরি চলে যাচ্ছে, তারা কিন্তু অন্য আর কর্মস্থলগুলোতে নিজেদেরকে ফিট করতে পারছে না। সেক্ষেত্রে আসলে তাদের তো নতুন স্কিল ডেভেলপমেন্ট হওয়া উচিত। আপনার কি মনে হয় যে এই স্কিল ডেভেলপমেন্টটা কি হওয়া উচিত? না, ডেফিনেটলি স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। এখন এটা আসলে ক্যাটেগরিক্যালি দেখতে হবে কয়েকটা জায়গা। সেটা হচ্ছে যে অটোমেশনটা আমাদের টু হোয়াট এক্সটেন্ট আমরা পড়ছি আগামী 3 থেকে 5 বছরে কিংবা আরেকটু লঙ্গার টার্মে। সো সেই জিনিসটা অ্যাসেস করতে হবে যে আমাদের অটোমেশনের ফলে আসলে এক্স্যাক্টলি কী পরিমাণ জব কমার সুযোগ আছে সেটা দেখতে হবে। দেন আমাদেরকে অ্যাসেস করতে হবে যেই লোকগুলো কাজ করছে, যেমন আরএমজিতে অনেক লো স্কিল, যেমন কাটিং সুইংয়ের কাজ করছে বা বিভিন্ন লেবার রিলেটেডও কাজও করছে। সো তারা আসলে কোন জায়গায় কাজ করছে। আপনি যদি টেকনিক্যাল লোকজনের কথা বলেন, আই ডোন্ট থিঙ্ক দে উইল হ্যাভ মাচ প্রবলেম, বিকজ তারা আপস্কিল করে নিতে পারবে টেকনিক্যাল লোক যারা। বাট যারা এই ধরনের লো গ্রেড কাজ করছেন, সো সেই ক্যাটাগরি অনুযায়ী, কারণ গার্মেন্টসের ভিতরেও তো আপনারা যদি কম্পোজিট টেক্সটাইল চিন্তা করেন তাহলে এখানে কাজের ধরন একরকম, শুধুমাত্র কাটিং সুইং চিন্তা করেন সেটা একরকম। সো এটার একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট করতে হবে, করে দেখতে হবে। এবং এই যে একটা ফ্যাক্টর, কারণ হচ্ছে যে যেই লোকগুলো ধরেন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে আগামী 2-3 বছরের ভিতর, তার ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সেটা লিমিটেড। বাট যারা ইয়াং, মনে করেন অল্প পড়াশোনা করে যারা ঢুকেছে, তাদের আরেক ধরনের স্কোপ আছে। সো এই জিনিসগুলোকে ওভারঅল অ্যাসেস করার সুযোগ আছে। আরেকটা হয়তো হতে পারে যারা খুবই কম বয়সী, ফর এক্সাম্পল 15-16 বছরের যারা কাজ করছে, তাদের ক্ষেত্রে হয়তো কিছু আইটি রিলেটেড ট্রেনিং দেওয়া যায় কি না, কিংবা আদার্স, কিংবা ইভেন মেনটেন্যান্স রিলেটেড কাজকর্মে তাদেরকে এঙ্গেজ করা যায় কি না, ইন্ডাস্ট্রি রিলেটেড। সো এটা হতে পারে। ইভেন ফর এক্সাম্পল আমরা যদি রিনিউয়েবল এনার্জির কথা চিন্তা করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যথেষ্ট লোকজনের অভাব আছে যারা ইনস্টলেশন এবং ইয়েতে কাজ করে। সেক্ষেত্রে কম বয়সী যারা আছে তাদেরকে সেখানে আপস্কিল করে করা যায় কিনা। বাট পুরোটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট প্রয়োজন, সেক্টরাল অ্যাসেসমেন্ট। আচ্ছা, আমরা যখন জাস্ট ট্রানজিশনের কথা বলছি, আসলে এই টার্মটা তো আমাদের কাছে অনেকটা নতুন। আপনারা যারা অনেক বছর যাবত এটা নিয়ে কাজ করছেন, হয়তো আপনাদের কাছে নতুন। আমরা দেখলাম যে এসডিজি যে গোলগুলো রয়েছে সেখানেও কিন্তু জাস্ট ট্রানজিশনকে নিয়ে আসা হয়েছে। আপনার কি মনে হয় যে এই যে তথ্যটা সম্পর্কে আসলে আমরা যারা একটু শিক্ষিত তারা জানি না, কিন্তু যারা আসলে এই যে এই সেক্টরগুলোতে কাজ করছেন তারা তো একদমই আসলে এই বিষয় সম্পর্কে জানে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তাদেরকে তো আসলে টার্মটা সম্পর্কে জানাতে হবে, তারা তো জানতেও পারছে না যে এটা আসলে কি। সেক্ষেত্রে আসলে কি করণীয় আপনার মনে হয়? দেখুন, এই সংখ্যাটা যেটা বলছিলাম সেটা কিন্তু এই কারণেই, তারা আনইনফর্মড। তাদের ভিতরে একটা সংখ্যা কাজ করছে, আর কোনো কিছু হলেই দেখা যায় যে আরএমজি সেক্টরে, তারা অনেকে বলে যে আমাদের চাকরি চলে যাবে, বাট এই কনসেপ্টটা তো তারা আসলে ভুলও জানছে। হ্যাঁ, মানে ঈদের সময় হলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে, এটা ইকোনমিক কারণেই হোক বা গ্লোবাল মার্কেটের কারণেই হোক, অনেক ক্ষেত্রেই হয়তো অনেক ইন্ডাস্ট্রির ওনাররা স্যালারি দিতে কিছুটা প্রবলেম হয়, তখন আমরা ঈদের সময় জিনিসটা দেখি। এবং এটা থেকে তারা হয়তো কোরিলেট করার চেষ্টা করেন অনেক সময়, অনেক যারা কাজ করেন এই সেক্টরে অনেক বছর, যে যদি ট্রানজিশন হয় তাহলে জাস্ট এনার্জি ট্রানজিশন হয় তাহলে তো রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্ট করতে হবে, এনার্জি এফিসিয়েন্সিতে ইনভেস্ট করতে হবে। দেন প্রবাবলি আমি কাজ করছি, আই উইল বি দ্য ফার্স্ট হিট, হ্যাঁ, যে তার যেহেতু ইনভেস্টমেন্ট লাগবে। সো এটা দুইটা জিনিস। একটা হচ্ছে এই এনার্জি ট্রানজিশনটা প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন। ইন্ডাস্ট্রির যেমন প্রয়োজন, কারণ আমরা সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাই দিতে পারছি না, তাদেরকে অল্টারনেটিভ ওয়ে দেখতে হবে কীভাবে তারা প্রোডাকশনটা কন্টিনিউ করবে। অন্যদিকে ফুল সেক্টরের প্রয়োজন এবং দেশের এনার্জি সেক্টরের প্রয়োজন, কারণ আমরা সাফিসিয়েন্ট জ্বালানি আমদানি করাও চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ডলার ক্রাইসিসের কারণে। গভর্নমেন্টের জন্য প্রয়োজন, বাংলাদেশের জন্য প্রয়োজন, কারণ আমরা আমদানি নির্ভরতা কমাতে চাই। কাজে এই মেসেজটা তাদেরকে দিতে হবে যে এই এনার্জি ট্রানজিশনটা পুরোপুরি রিলেটেড টু এনার্জি। এটা কিন্তু জব এখানে ইফেক্ট হচ্ছে না। অনেক দেশে যেখানে কয়লা খনি রয়েছে সেক্ষেত্রে একটা ম্যাসিভ জব লসের সুযোগ আছে, কারণ কয়লা খনি বন্ধ হয়ে গেলে এই লোকগুলোকে আসলে কোথায় শিফট করা হবে। কিন্তু এই গার্মেন্টসের ক্ষেত্রে যদি চিন্তা করা হয়, সহজ উদাহরণ হচ্ছে তারা গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছে। গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করার কারণে কিন্তু গার্মেন্টসে কোনো অ্যাডিশনাল জব তৈরি হয় না। লাইকওয়াইজ আমি যদি গ্রিডের বিদ্যুতের একটা পোর্শন রুফটপ সোলার দিয়ে কাভার করি তাহলে কিন্তু জব যাওয়ার কারণ নেই। এই মেসেজটা লোকজনকে দেয়া যারা কাজ করছে যে এনার্জি ট্রানজিশনের কারণে তাদের জবের উপর ইম্প্যাক্ট পড়বে না। আচ্ছা, একই সাথে আমরা যদি বলি যে আমাদের যারা এখন গ্র্যাজুয়েট, যারা অনার্স কমপ্লিট করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তারা অনেকেই দেখলাম যে এই সেক্টরগুলোতে এখন কাজ করতে আগ্রহী। রিনিউয়েবল এনার্জি সেক্টরে বলেন, অথবা পাওয়ার স্পেশালিস্ট হিসাবে বলেন, কিংবা এনার্জি স্পেশালিস্ট হিসাবে বলেন। সেক্ষেত্রে তাদের আসলে পড়াশোনার পাশাপাশি কোন সেক্টরগুলোতে নলেজ এখন থেকেই নেওয়া উচিত বলে মনে করেন? বিকজ এই সেক্টরে তো লোকজন খুবই কম। রাইট, সেক্ষেত্রে আসলে কি করণ?
দুটা জিনিস, একটা তো হচ্ছে ইউনিভার্সিটিগুলো কিন্তু কারিকুলাম চেঞ্জ করছে কন্টিনিউয়াসলি। curriculum আমি নিজেও change ইঞ্জিনিয়ার, সো আমি যখন মেকানিক্যাল পড়েছি তখন দেখেছি যে মানে রিনিউয়েবল এনার্জি খুবই অল্প একটু অংশ ছিল পুরো 4 বছরের কোর্সে। সো গ্র্যাজুয়ালি ইউনিভার্সিটিগুলো কিন্তু চেঞ্জ করছে, তারা থিসিস করাচ্ছে, মানে 4th ইয়ারে গিয়ে যে সেই থিসিসে কিন্তু এই রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সি এগুলোকে নিয়ে আসছে। সো এটা একটা পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে তাদের এই ইন্ডাস্ট্রিগুলোর সাথে কানেক্টিভিটি, মোর কানেকশন তৈরি করা। হ্যাঁ, ইন্ডাস্ট্রি যারা, মানে এখন জব জিনিসটা তো ডিপেন্ড করছে যে সে আসলে কোন সেক্টরটাকে পছন্দ করছে। হ্যাঁ, আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি তখন আমার একটাই ছিল যে না, আমি আসলে ইন্ডাস্ট্রিতে জব করব না, আমি এমন ধরনের জব চাই যেটা আমি অফিসে বসে করব। সো এরকম তাদেরও একটা জিনিস সেট করতে হবে যে তারা আসলে কী ধরনের জব চায়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তারা যদি রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সিকে পছন্দ করে, দেন তাদের সুযোগ আছে। ফর এক্সাম্পল, তারা কিছু সার্টিফিকেশন করতে পারে, সার্টিফিকেশন কোর্স। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার অনেক অনলাইনে অনেক অ্যাভেলেবল কোর্স আছে, প্লাস হচ্ছে যে ইন্টারন্যাশনাল অনেক অপরচুনিটি আছে যেটা স্টুডেন্টদের জন্য আছে, এবং বিভিন্ন সামার স্কুলও আছে। ওকে, সেই সামার স্কুলগুলো তাদেরকে এক্সপ্লোর করতে হবে। ইন্টারনেট অ্যাভেলেবল, সব কিছু অ্যাভেলেবল, তাকে রাইট জিনিসটা খুঁজতে হবে ইন্টারনেটে। সামার স্কুল আছে, উইন্টার স্কুল আছে, সেগুলো খুঁজে দেখতে হবে। এনার্জি ট্রানজিশন রিলেটেড কোর্স, রিনিউয়েবল এনার্জি। কেউ যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকার পরেও চিন্তা করে যে না, আমি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে নিজের এক্সপার্টিস ডেভেলপ করব, দেন রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিং রিলেটেড বিভিন্ন অনলাইনে ছোট ছোট কোর্স রিসার্চও তো করতে পারে। ডেফিনেটলি তারা তাদের যে 4th ইয়ারের যে রিসার্চ আছে সেই টপিকে যেটা বলছিলাম ইউনিভার্সিটিগুলো করাচ্ছে, সেখানে তারা আরেকটু বেশি হতে পারে তাদের যদি আগ্রহটা বেশি হয়। অ্যান্ড দেন আরেকটা অপশন হচ্ছে যে আগে এই সুযোগগুলো কম থাকতো, মানে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন লিমিটেড ছিল, এখন যেহেতু অনেক কিছু ওপেন, সো তারা ইন্ডাস্ট্রির সাথেও এই জিনিসগুলো করতে পারে তাদের স্টাডি বা রিসার্চের পাশাপাশি। ওকে, শফিকুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম, হয়তো পরবর্তীতে আমরা আবার আপনার সাথে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদেরকে ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। এবং শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv, এবং এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।